সুপ্রিয় শিক্ষার্থীরা, ইসাফর বাসামিয়া চৌধুরী ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হওয়ায় তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো এবং নিজ নিজ বাসায় অবস্থান করছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে সম্পৃক্ত হয়ে আছি আমি মাসুদ বিন রশিদ, প্রভাষক, ইতিহাস বিষয়। আজকে আমি তোমাদের বিগত ক্লাসের যে হিটলার ও মুসলিমদের উত্থান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। সে আলোচনার ধারাবাহিকতায় আজকেও আমি হিটলারের সম্পর্কে আলোচনা করব, যে হিটলার কিভাবে ক্ষমতায় আরোহণ করেছিল, যে হিটলারের ক্ষমতা আরোহণের যে ইতিহাসটি, এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবা। যে এই অ্যাডলফ হিটলার তোমার 1923 খ্রিস্টাব্দে তোমার বল প্রয়োগ করে ক্ষমতা দখল করার চেষ্টা করেছিল। যে প্রখ্যাত জার্মান সেনাপতি লুডেনবার্গ ও এই ক্ষমতায় দখলের কি করেছিল, তাকে সহযোগিতা করেছিল এবং চেষ্টা করেছিল যে বল প্রয়োগ করে ক্ষমতা আরোহণ করার। তাদের এই উদ্যোগে কি হয়েছিল, তোমার ব্যর্থ হয়েছিল এবং এই জন্য তাকে হিটলারকে আমরা দেখি যে 5 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হলে তিনি 9 মাস পরে তাকে মুক্তি দেওয়া হয়। কারাবাসের সময়ে তিনি একটি গ্রন্থ লিখেছিলেন, যে গ্রন্থটি হচ্ছে মেইন ক্যাম্প, যেটা আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম। এই গ্রন্থটি নাৎসি দলের মহাদর্শক প্রকাশিত হয়েছিল। নাৎসিদের কাছে গ্রন্থটি ছিল তোমার বাইবেলের মতো, তাদের ধর্মীয় গ্রন্থের মতো। নাৎসি দলের এই বইটি ছিল তাদের ধর্মীয় গ্রন্থের মতনই, তারা এই বইটিকে আদর্শ হিসেবে গ্রহণ করত। তোমার হিটলারের কারাদণ্ডের পর অভ্যন্তরীণ কলহে নাৎসি দল প্রায় ভাঙ্গনের প্রান্তে এসে দাঁড়ালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর হিটলার তোমার লক্ষ্য করলেন যে পার্টিকে গহ্বরের কিনারা থেকে টেনে তোলা সহজ হবে না, কেননা নাৎসি পার্টির পক্ষে দেশের তৎকালীন অবস্থা অনুকূলে ছিল না। এই সময়ে বয়স পরিকল্পনা ও মুদ্রা সংস্কার দেশের অর্থনীতিতে স্থায়িত্ব এনেছে, প্রজাতন্ত্রের অনেকটা বদ্ধস্ত হয়েছে। তোমার বেভেরিয়া ও দেশের আরো কয়েকটি রাজ্যে তোমার কি হয়েছিল, হিটলারের বক্তৃতা দেওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও পার্টির কাজ ধীরে ধীরে হিটলার চালাতে থাকেন। এমন একটা অবস্থায় তোমার 1929 সালে মন্দা নাৎসি দলের জন্য রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতার এক নতুন যুগ এনে দিয়েছিল। যে জার্মানিতে আমরা 1929 সালের যে মহামন্দা, এই মহামন্দার অবস্থায় নাৎসি দলের যে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা এক নতুন যুগ এনে দিয়েছিল। এই সময় হিটলার ইয়ং পরিকল্পনার বিরুদ্ধে অভিযানের জন্য জাতীয়তাবাদের হুগেনবার্গের সঙ্গে একটি চুক্তি করেন। ফলে হিটলারের পক্ষে দেশের সকল মানুষ কি হয়ে যায়, মানুষের কাছে পৌঁছানো সম্ভব হলো। কারণ এই সময়ে তখন তোমার জার্মানিকে এই মন্দা থেকে উত্তোলন করার জন্য হিটলার জনগণের কাছে যেতে সক্ষম হয়। কারণ হুগেনবার্গের জাতীয়তাবাদী সংগঠন ও এই দলের নিয়ন্ত্রণাধীন সংবাদপত্র সমূহের সহায়তা পেলেন হিটলার। শুধু তাই নয়, তিনি পুঁজিপতি ও শিল্পপতিদের কাছেও একজন প্রতিভাবান রাজনৈতিক আন্দোলনকারী হিসেবে গ্রহণীয় হয়ে উঠলেন। ফলে শিল্পপতিদের কাছ থেকে নাৎসি দল যে আর্থিক সাহায্য পেল, তা দিয়ে নাৎসি পার্টিকে একটি নিরাপদ আর্থিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করা কি হয়েছিল, তোমার সম্ভব হলো। এইভাবে তিনি আস্তে আস্তে নাৎসি দলকে জনগণের কাছে নিয়ে যেতে তিনি সচেষ্ট হন। তোমার আমরা দেখতে পাই যে হিটলার ছিলেন একজন অনন্য ব্যক্তিত্ব। যে হিটলার একজন কি ছিল, তোমার অনন্য ব্যক্তিত্ব ছিল। তিনি এমন এক শক্তি যার কোনো অতীত নাই। তার জার্মানত্ব নকল, যে আমরা দেখতে পাই যে পরাজয়ের মুহূর্তে তিনি এই জার্মানত্বকে অস্বীকার করেছিলেন।
আত্মসন্তুষ্টির জন্য তিনি ক্ষমতা অধিকারের কাজে আত্মনিয়োগ করেছিলেন। তাকে কোনো জার্মান রাজনীতিবিদের সাথে তুলনা করা যায় না, কারণ তিনি অনন্য। যেমন আমরা দেখতে পাই যে তিনি ক্ষমতা আহরণের ক্ষেত্রে আমরা যে দেখতে পাই তোমার, তিনি ভীতি মিশ্রিত সম্ভ্রম, আমরা একটা অন্যতম একটা পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি যে হিটলার কিভাবে ক্ষমতা আহরণ করেছিলেন এই বিষয়টা আলোচনা করতে গেলে, যে ভীতি মিশ্রিত সম্ভ্রম, এখানে যে ভীতি মিশ্রিত সম্ভ্রমটা হচ্ছে এমন যে ক্ষমতা আহরণের পূর্বে তার নিঃসঙ্গতা, তার অনন্যতার ভূমিকা ছিল। যে ক্ষমতা আরোহণের পূর্বে তার নিঃসঙ্গতা, তার অনন্যতার কি ছিল, ভূমিকা ছিল। এতে তার সঙ্গে অনুগামীদের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা তিনি জেনে শুনে ব্যবহার করেছেন। ফলে এতে তার নেতৃত্ব আরো কি হয়েছে, তোমার দৃঢ়তা হয়েছিল। পার্টিতে তার আধিপত্য হয়েছিল অবিসংবাদিত। তার ব্যক্তিত্বে যে রহস্যময় ইন্দ্রজাল সৃষ্টি হয়েছিল, তাতে যারা তার সামনে উপস্থিত হতেন তাদের অনেকের মধ্যে এক ধরনের ভীতি মিশ্রিত সম্ভ্রম জাগ্রত হতো, যে অসংখ্য মানুষ তার ভাষণ শুনতে আসত। ওই ইন্দ্রজাল শক্তি তাদের কি করেছিল, অভিভূত করত। এরপরে আমরা হিটলারের ক্ষমতা আরোহণের অন্যতম একটি পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি রাজনৈতিক প্রতিভার অধিকারী। হিটলার ছিলেন তোমার রাজনৈতিক প্রতিভার অধিকারী। ভাইমার যুগের নেতৃস্থানীয় লোকদের মধ্যে একমাত্র হিটলারের রাজনৈতিক প্রতিভা ছিল। এ কথা নির্দ্বিধায় বলা চলে যে অন্যদের কিছু কিছু ক্ষমতা ছিল যা হিটলারের ছিল না। যে তোমার ভাইমার যে যুগের নেতৃস্থানীয় লোকদের মধ্যে একমাত্র হিটলারের রাজনৈতিক প্রতিভা ছিল, এই কথা নির্দ্বিধায় আমরা বলতে পারি যে অন্যদের কিছু কিছু ক্ষমতা ছিল যা হিটলারের ছিল না। যেমন তোমার আমরা বলতে পারি যে স্টেটসম্যানের আলোচনা ও আপোষ রপার ক্ষমতা ছিল যা হিটলারের ছিল না। তারপর তার রাজনৈতিক চারিত্রিক গুণ হিসেবে সে যুগে তার কোনো তুলনা ছিল না। তার চরিত্র অপরাজেয় ইচ্ছা ও আত্মবিশ্বাস যুক্ত হয়েছিল। জনতার আশঙ্কা ও বিক্ষোভকে তিনি কি করতে ভাষায় দিয়ে প্রত্যেককে জাতীয় আত্মরক্ষার সংগ্রামে বীর্যমান মানুষের রূপান্তরিত করতে পারতেন। তিনি ছিলেন অনেক চতুর এবং পরিকল্পনাকে কার্যকর করার জন্য প্রয়োজনীয় বিবেকহীনতা ও নিম্নমতার অভাব ছিল তার মধ্যে। এরপর আমরা বলতে পারি হিটলারের তোমার সুদৃঢ় আত্মবিশ্বাস। হিটলার ছিলেন তোমার জার্মান জাতির নির্বাচিত নেতা। এই হিটলার ছিল তোমার জার্মান জাতির নির্বাচিত নেতা। তিনি ছিলেন আত্মবিশ্বাসী। হিটলার ছিল তোমার খুবই কি, আমরা দেখতে পাই যে হিটলার খুবই আত্মবিশ্বাসী ব্যক্তি ছিলেন। তিনি সুদৃঢ় প্রত্যয়ে তার নাৎসি দলে যোগ দিয়েছিলেন। অনেক শূন্যবাদী, দিশেহারা, বুদ্ধিজীবী ও হিংসায় উন্মত্ত মানুষ। অবশ্য প্রথম যুগের নাৎসি পার্টির এরাই ছিল মেরুদণ্ড। নাৎসি আন্দোলনে বারবার ভাঙ্গন থেকে রক্ষা পেয়ে হিটলারের আত্মবিশ্বাস ও কঠিন ইচ্ছার জন্য অবশ্য তার অনুগামীদেরও মিশন সম্পর্কে সুদৃঢ় তত্ত্ব জন্ম দেয়। এই সম্পর্কে গোয়েলস লিখেছেন, আমরা সবাই বিশ্বাস করি এবং আমাদের এই বিশ্বাস কখনো টলবে না যে তিনি ভবিষ্যতের প্রতিকৃত ও মুখপাত্র। এরপরে আমরা হিটলারের ক্ষমতা আরোহণের অন্যতম আরেকটি পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি তোমার হিটলারের সীমাহীন ধৈর্য। তার সহজাত জ্ঞান থেকে তিনি বুঝতে পেরেছিলেন যে হিটলার তার সহজাত যে জ্ঞান, সে জ্ঞান থেকে তিনি বুঝতে পেরেছেন যে রাজনীতি ও যুদ্ধের সময় নির্ধারণের তোমার বোধ অত্যন্ত জরুরি। 1923 সালের পর থেকে তিনি অপেক্ষার খেলা খেলছিলেন। 1923 সালের পর থেকে হিটলার কি করছে, অপেক্ষার খেলা খেলছিলেন। এই অপেক্ষার খেলার দক্ষতা 1930 সালের নির্বাচনের পর তাকে সাফল্য এনে দিয়েছিল। তিনি 1930 সাল থেকে সেই অপেক্ষা ক্ষমতা আরোহণের জন্য তিনি যে অপেক্ষা করেছিলেন, এই অপেক্ষা
তার পূর্ণতা এনে দিয়েছিল তোমার 1930 সালের নির্বাচনে ফলের মাধ্যমে। তার নিজস্ব ঘড়ি ছিল তার অন্তরে, তার যে নিজের যে ঘড়ি, যে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যে লক্ষ্য এবং উদ্দেশ্য, যে সময়, সেটা তার অন্তরের মধ্যে গেঁথেছিল। তার গণিত যখন তাকে বলে দিত তখন তিনি কাজ করতেন প্রচন্ড আকস্মিক কথায়। কোনো ঝুঁকি কি করতেন, ঝুঁকিকে তার ঝুঁকি মনে করতেন না, তিনি কোনো ঝুঁকিকে তার ঝুঁকি মনে করতেন না। মাঝে মাঝে তিনি এমন সব দুঃসাহসিক, যে হিটলার মাঝে মাঝে তিনি এমন এক দুঃসাহসিক কি করে কাজে লিপ্ত হয়েছেন, যা তার পার্টির অনুগামীদের কি হয়েছিল তোমার কূটনৈতিকদের ও জেনারেলদের পর্যন্ত বিপর্যয়ের আশঙ্কায় অস্থির করে তুলছে। এতে তার শত্রুরা তাকে ভয় করত এবং রাজনীতিতে গণনার অতীত একটি উপাদান যুক্ত হয়। এভাবে হিটলার সীমাহীন ধৈর্যের পরিচয় দিয়ে তিনি ক্ষমতা আরোহণ করেন এবং তিনি তোমার জার্মান এদের নেতৃত্ব দিতে, জার্মান এদের ক্ষমতা তোমার অধিষ্ঠিত হতে তিনি সক্ষম হয়েছিলেন। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হিটলারের ক্ষমতা আরোহণের অন্যতম আরেকটি পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি জনতাকে আকর্ষণ করার ক্ষমতা। যে একজন রাজনৈতিক নেতার যে গুণাবলী রয়েছে, যে মোহনীয় শক্তি রয়েছে, তার মধ্যে অনেকটা যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার জনতাকে আকর্ষণ করার ক্ষমতা। যে শক্তি তাকে ছন্ন ছাড়া ভগবত থেকে রাজনীতিবিদে রূপান্তরিত করে, তা হলো তার জনতাকে আকর্ষণ করা ও তাদের আনুগত্য অর্জনের ক্ষমতা। যে ভগবত থেকে ছন্ন ছাড়া, তার জীবনে কোনো ছন্দ ছিল না, কোনো ছন্ন ছিল না। এই ছন্ন ছাড়া ভগবরে থেকে তিনি রাজনীতিতে রূপান্তরিত করতে তিনি সক্ষম হন। তিনি জনতাকে আকর্ষণ করা এবং তাদের আনুগত্য অর্জনের ক্ষমতা, তার এই মোহনীয় শক্তি তার ছিল। জার্মান ভাষা না জানা সত্ত্বেও, যে হিটলার তিনি জার্মান ভাষা না জানা সত্ত্বেও হিটলারের বক্তৃতায় শক্তি ও আবেগ শ্রোতাদেরকে তোমার অভিভূত করত। যে তিনি জার্মান ভাষা না জানা সত্ত্বেও তার যে বক্তৃতা, যে শক্তি বক্তৃতার ও আবেগ শ্রোতাদের অভিভূত করত। জার্মানির ইতিহাসে ইতিপূর্বে এমন এমন কোন নেতা আবির্ভূত হননি যিনি শ্রোতাদের আবেগের প্রতিরোধ এমন ভাবে গুড়িয়ে দিতে পেরেছেন, ক্রোধে উদ্দীপনায় তাদেরকে ভাসিয়ে নিয়ে গেছেন, শ্রোতাদের ইচ্ছার সঙ্গে তার ইচ্ছা মিলিয়ে একটি অখণ্ড ইচ্ছায় পরিণত করেছেন। যে একজন রাজনৈতিক নেতার যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি গুণাবলী, যে জনগণ, শ্রোতা, মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করা, হৃদয়ে কেড়ে নেওয়া, এই জিনিসটা তার বক্তৃতার মধ্যে, তার বাগন্বিতার মধ্যে আমরা দেখতে পাই। যে তিনি শ্রোতাদের, জনগণকে আকৃষ্ট করে, জনগণের মন মেজাজ বুঝে কথা বলে জনগণের জনপ্রিয়তা পেতে তিনি সক্ষম হয়েছিলেন এই হিটলার। এরপরে আমরা দেখতে পাই তোমার হিটলারের ক্ষমতা আরোহণের অন্যতম একটা যে বিষয় হচ্ছে শ্রোতাদের মেজাজ উপলব্ধি করার ক্ষমতা। শ্রোতাদের মেজাজ উপলব্ধির ক্ষমতা, শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করা ও তাদের উপর আধিপত্য বিস্তার করা ছাড়াও শ্রোতাদের মেজাজ ও আকাঙ্ক্ষা উপলব্ধি করার ক্ষমতা ছিল হিটলারের সহজাত। যে হিটলার শ্রোতাদের যে মুগ্ধ করার জন্য, শ্রোতাদের আকৃষ্ট করার জন্য, তাদের আধিপত্য বিস্তার করা ছাড়াও শ্রোতাদের মেজাজ ও আকাঙ্ক্ষা উপলব্ধি করার ক্ষমতা ছিল হিটলারের সহজাত। হিটলার সেসব কথা বলতে পারতেন যা তারা শুনতে চাইতো। যে হিটলার তার বক্তৃতার, তার আচার আচরণের মাধ্যমে জনগণ যা চাইতো তিনি সেই কথাটা, জনগণের মনের কথাটা, জনগণের আকুতি মিনতিটা তিনি বুঝতে পারতেন এবং সেই অনুযায়ী তিনি বলতে পারতেন। তিনি বলে দিতেন জার্মানরা দ্রুত শত্রুদের দ্বারা পরিবেষ্টিত। জার্মানরা দ্রুত শত্রুদের দ্বারা কি তোমার পরিবেষ্টিত। শত্রুরা জার্মান সেজে তাদের মধ্যেই আছে, তাদের সময় আসবে আর ছিন্ন মুন্ড ধুলায় গড়াগড়ি যাবে। হিটলারের শ্রোতাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিল বার্সা সন্ধি,
ইউরোপ পরিকল্পনা, রাষ্ট্র সংঘ, সংসদীয় গণতন্ত্র, ইহুদি জাতি এবং জার্মানির রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবনে যাদের আধিপত্য রয়েছে তারা হিটলার তার মন্ত্রমুগ্ধ বক্তব্যে এইসব কথা সাজিয়ে গুছিয়ে শ্রোতাদের মনে ধাক্কা দেওয়ার মতো প্রচার কৌশল কি করেছে তোমার রপ্ত করেছিল। এর রপ্ত করে উপস্থাপন করতে তিনি সক্ষম হয়েছিলেন। এই জন্য শ্রোতাদের এবং জনগণের সাধারণ মানুষের হৃদয়ে কেড়ে নিতে তিনি সক্ষম হয়েছিলেন তার এই বক্তৃতা, তার এই বাচন ভঙ্গিতার মাধ্যমে, এবং জনগণ সহজে তার এই বক্তৃতায় আকৃষ্ট হয়ে যেত এবং জনগণ এর হৃদয় জয় করতে, মন জয় করতে তিনি সক্ষম হয়েছিলেন তার এই শ্রুতিমধুর বক্তব্য আলোচনার মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা হিটলারের কিভাবে ক্ষমতা আরোহণ করেছিল এবং হিটলার ক্ষমতা আরোহণের পিছনে যে বিষয়গুলো, হিটলারের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সবচাইতে ভূমিকা রেখেছিল, আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি তোমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। এবং হিটলারের ক্ষমতা আরোহণ সম্পর্কে আমরা আগামী ক্লাসও আলোচনা করব এবং আশা করি তোমরা আগামী ক্লাসে মনোযোগ সহকারে করবা এবং জানার চেষ্টা করবা। এই জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি করলাম। তোমরা সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।